প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি মাকসুদুন নবী। আমরা আজকে আলোচনা করব সমসাময়িক বিষয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন সম্মানিত অতিথি, রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার এবং আছেন সাংবাদিক আকবর হোসেন। সাধারণত আমরা আপনাদেরকে সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেই, আজকে সেটি দিলাম না। আশরাফ ভাই, আপনি আপনার ফেসবুকে লিখেছেন আপনি সিনিয়র সাংবাদিক নন, এই বিষয়ে পরিচয় আপনি দিতে চান না। সিনিয়র এই পজিশনটা কিংবা এই পদবিটা সম্মানার্থে বলা হয়। সিনিয়র আইনজীবী, সিনিয়র সাংবাদিক, সিনিয়র লয়ার, সিনিয়র সিটিজেন, সিনিয়র ডক্টর, এটি সম্মানসূচক একটি খেতাব বা পদ। বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষত গত 1-2 বছরের রাজনীতিতে বা গত 1 দশকের রাজনীতিতে সিনিয়র সাংবাদিক এটি আর কেন গ্রহণ করতে চাইছেন না? কেন এটি বিতর্কিত হয়ে উঠলো? এটি কি নিছকই একটি মুখরোচক আলোচনা, নাকি এর নেপথ্যে কোনো ভারী কোনো কারণ আছে? আমার প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে সিনিয়র সাংবাদিক না বলার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার ধারণা এটি মুখরোচক আলোচনা না, এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আমি প্রথম বলি যে টাইটেলের কিন্তু কোনো দোষ নাই। দোষ হচ্ছে টাইটেল যারা ব্যবহার করছেন বা টাইটেলের ছায়ায় বা ছদ্মাবরণে তারা যে কথাগুলো বলছেন বা যে আচরণটি করছেন, যে বয়ানটি দিচ্ছেন, সমস্যাটি সেখানে। দেখুন, টাইটেল, তারা তো ওই টাইটেল ছাড়া অন্য টাইটেলও এই কথাগুলো বলতে পারেন এবং সেটি মানে স্বাভাবিকভাবে নাগরিক হিসাবে তাদের অধিকার আছে। কিন্তু ধরেন, আপনি যখন একজন সাংবাদিক বলছেন নিজেকে, আপনার অডিয়েন্স তো আপনাকে বিশ্বাস করতে শুরু করছে। তিনি ভাবছেন আপনি তথ্যভিত্তিক কথা বলছেন, তিনি ভাবছেন যে আপনি জেনে শুনে বলছেন, তিনি ভাবছেন আপনি কোনো রাজনৈতিক মহল দ্বারা আদিষ্ট হয়ে বলছেন না, তাই না? কাজেই সাংবাদিকতার আমাদের যে ক্ষতি হয়েছে, আপনি দেখেছেন যে 16 বছরের স্বৈর শাসনের সময় গণভবনে কি হতো। তারাও তো নিজেরা, তারা তো আরও বড় সাংবাদিক ছিলেন, তারা সম্পাদক ছিলেন, প্রধান সম্পাদক ছিলেন, কেউ এমিরেটাস সম্পাদক ছিলেন। কাজেই তারা কি করেছেন? আমি বলবো যে আমার এই যে ফেসবুক পোস্টটা অনেকেই অনেকভাবে রিয়্যাক্ট করেছে। তো আমি যেটি বলতে চেয়েছি যে এটির ব্যবহারের কারণে এক ধরনের স্টিগমা জন্ম হয়েছে। মানে আপনি এই পরিচয়ে পরিচিত হতে, আর পরিচয়টি একটু বেপরোয়া পরিচয়। মানে আপনার কোনো চাকরিস্থল নাই, আপনার কোনো পত্রিকা কিংবা প্ল্যাটফর্ম নাই, আপনি একজন বেকার লোক, আপনি পরিচিত রাজনৈতিক কর্মী হিসাবে, আপনি একজন বয়ান প্রস্তুতকারী হিসাবে দিনের বেলা এক রোলে আছেন, রাতের বেলা এই টকশোর সুযোগে আপনি আবার তার মিথ্যাচারগুলোকে বাজারে ছড়িয়ে দিচ্ছেন। আমার কাছে মনে হয়েছে যে এটি শুধু একটা সাংবাদিকের জন্যই প্রযোজ্য না, এমন না, এটি যে কোনো নাগরিকের জন্যই প্রযোজ্য না এই রোলটাতে যাওয়া। আর আমি খেয়াল করে দেখলাম, আমি যেহেতু অনেক দিন ধরে মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করি, মানুষের মধ্যে একটা উষ্মা তৈরি হচ্ছে, হতাশা তৈরি হচ্ছে যে এই লোকগুলো আসলে কারা। কেননা তাদের কোনো কোনো আচরণ যদি আপনি খেয়াল করেন, অপেশাদারী আচরণ, কেউ কেউ শারীরিক উচ্চতা কিংবা সক্ষমতা দিয়ে টকশোতে গরম করার চেষ্টা করছেন, কেউ কেউ এমন সব এজেন্ডা বলছেন। আমি জানি না, যেমন একজন আইন বিভাগের অধ্যাপক বলেছেন মার্শাল ল আসছে, এবং এই যে কথাগুলো বলা, এই আইনের লোক, উনি তো এটা বোঝা উচিত যে একটা গণতান্ত্রিক দেশে তার শাস্তি কী কিংবা তার ভীতি ছড়ানোর অপরাধটি কেমন। মনে হয়েছে যে এটি পরিষ্কার করতে চেয়েছি। আমার ঠিক স্পেসিফিক অভিযোগ একটা টাইটেলের ব্যাপারে তা না, টাইটেলটির ব্যবহার নিয়ে। এই টাইটেলটির সুযোগে যারা নিজেকে বাজারজাত করছেন বা এই যে আপনাদের মতো প্ল্যাটফর্মে এসে গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টা করছেন, এবং আপনি খেয়াল করে দেখবেন যে তাদের অন্যান্য আচরণ কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কি করছেন। ধরেন, দিনের আলোতে তারা 6 জন একটা রেস্টুরেন্টে জড়ো হয়েছেন, তারা উল্লাস করছেন যে প্রফেসর ইউনূসকে বিষোদ্গার করে, জুলাইকে বিষোদ্গার করে। আবার দেখা যায় তারা কেউ কিন্তু 17 বছরের ফ্যাসিবাদ নিয়ে কথা বলেন না, শেখ হাসিনা পালিয়ে গেছেন বলেন না, শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন এটি বলেন না। তাদের শব্দচয়ন আপনি খেয়াল করবেন। আমি হঠাৎ দেখতে পেলাম যে ধীরে ধীরে একটি সম্প্রদায়ের জন্ম হলো, যারা অদায়িত্বশীল বক্তব্য, অদায়িত্বশীল আচরণ, কিছুটা মাস্তানির সুরে, কিছুটা মাফিয়ার সুরে, কিছুটা সব জান্তার সুরে। আপনি খেয়াল করেন, আমি একজন সাবেক বিবিসি কর্মীকে দেখি লন্ডন থেকে, প্রতিদিন ভিডিও আপ করেন,
এবং উনি যা যা বলেন সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারেন না, সাংবাদিক কিংবা বিবিসি তো দূরের তাই বলে কথা। কি সিনিয়র সাংবাদিক এই পদবি কেউ ব্যবহার করবেন না? আপনার কোনো দ্বিমত আছে আকবর হোসেন এই ব্যাপারে? না। ছোট করে, যদিও এটা আমাদের আলোচনার বিষয় না, আমরা অন্য বিষয়ে যাব। আশরাফ ভাই যেহেতু সিনিয়র সাংবাদিক ব্যবহার করতে চাচ্ছেন না, আমি যেহেতু ওনার বয়সে অনেক ছোট, সুতরাং আমার তো সেই প্রশ্ন উঠেই না। তার মানে আমি এখনো সিনিয়র হইনি। জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে দেখুন, ইন জেনারেল আমি যেটা মনে করি যে আমি একজন যদি সাংবাদিক হই, আমি সাংবাদিক। হ্যাঁ, এখানে আমি সিনিয়র সাংবাদিক নাকি জুনিয়র সাংবাদিক, এইটাকে আমি ওইভাবে পরিমাপ করতে চাই না। আর আশরাফ ভাই যেটা বললেন যে ট্রু, যে এই যে সিনিয়র সাংবাদিক এই কথাটাকে, শব্দ যুগলকে এমনভাবে মানে যথেচ্ছারভাবে ব্যবহার করা হচ্ছে এবং এটাকে একটা মার্কেটিং পলিসি হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা নিয়ে একটা হাস্যরসের তৈরি হয়েছে। অ্যাজ ইফ সিনিয়র সাংবাদিক বললে মনে হয় কি, আপনি আমাকে যখন সিনিয়র সাংবাদিক বলবেন তখন আমার নিজেকে বেকার বেকার মনে হয়। তো যাই হোক, আমরা শুনি যে পত্রিকায় সিনিয়র রিপোর্টার থাকে বা স্পেশাল করেসপন্ডেন্ট থাকে। তো এখন সিনিয়রিটি তো শুধু আর বয়সের ভারে সিনিয়রিটি হয় না। আপনি যদি জার্নালিজম করতে চান, দেখুন এখানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে যে আপনি সাংবাদিকতা করলে বা যেটাই করেন, আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাংবাদিকতা করেন, মেইন স্ট্রিম প্ল্যাটফর্মেই করেন, যেভাবেই করেন, আপনার সাংবাদিকতা হতে হবে ফ্যাক্ট বেসড। অর্থাৎ আপনি যেটা বলবেন সেটাকে আপনি ফ্যাক্ট দিয়ে ব্যাকআপ দিতে হবে, ফ্যাকচুয়াল হতে হবে। আপনার অ্যানালিসিসের সঙ্গে বা আমার অ্যানালিসিসের সঙ্গে আপনি হয়তো ভিন্নমত পোষণ করতে পারেন। মানে আমি সেই তথ্যের ভিত্তিতে যে অ্যানালিসিসটা দিব, যে বিশ্লেষণটা করব, ওটা নিয়ে 3 রকম 4 রকম মত থাকতে পারে, কিন্তু তথ্য নিয়ে তো আর ভিন্ন মত থাকতে পারে না। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আপনি যদি বলেন যে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে শত শত মানুষ মারা গেছে, দিস ইজ ফ্যাক্ট। এবার এটাকে বিশ্লেষণ করে এবার হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের পাওনা কি ছিল আর কি না ছিল সেই বিশ্লেষণ আমরা করতে পারি। কিন্তু আপনি যদি শুরুই করেন যে না, এটা কে মারা গেল, কে মারলো, তাহলে আপনি তার সঙ্গে বসে কি আলাপ করবেন? এখন আপনি যদি বা মিডিয়া যদি তাদেরকে ওই সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিতে চায়, তখন সেটাকে একটা আলাদা জাত মনে হয়। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে শুরুটা যেটা করেছিলাম যে আশরাফ ভাই তুলনায় যেহেতু আমি ছোট, আর আপনারা যাদেরকে সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করে দিলেন তাদের তুলনায় আমি ছোট, আমার আমি মনে হয় সিনিয়র যে ব্যবহার এই করতে চাই সিনিয়র না। সাংবাদিক নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, এটা বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পেশাগত পরিচয় ব্যবহার করে অপতথ্য কিংবা এক ধরনের অসত্য প্রচারের যে এক ধরনের তৎপরতা থাকে, সেখান থেকে এটি সূত্রপাত হয়েছে। কেননা সাম্প্রতিক সময় ফ্যাক্ট চেকাররা অনেকগুলো সাংবাদিকদের অনেক বয়ানকে ফ্যাক্ট চেকিং করে দেখিয়েছেন যে কথাগুলি সত্য ছিল না। আমরা একটু দেখুন, একটি প্রবাদ আছে যে কাক নাকি কাকের মাংস খায় না। আমি মনে করি বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা, এবং আমরা তো 15-16 বছরে যা নিজেদের যে অবস্থা তৈরি করেছি, আমাদের নিজেদের প্রশ্ন করার সময় এসেছে, আমাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন করার সময় এসেছে। মানুষ যেন, দেখুন, আমাদের যদি ক্রেডিবিলিটি না থাকে তাহলে কি থাকলো? এখন সিনিয়র শুনলে মনে হয় আকবর যেমনটি বললেন যে আমি প্রশ্নের ঊর্ধ্বে, আমি প্রশ্নের ঊর্ধ্বে হতে চাই না। আমি চাই আমি আজকে আপনাকে যা বলছি, এখানে যা বলছি, প্রতিটি শব্দের জন্য আমি যেন দায়বদ্ধ হই। দেখুন, আমি একটা উদাহরণ দিই। ধরেন ইউনূস সরকারের আমলে কয়েকজন সাংবাদিক, মানবাধিকার কর্মী, এমনকি সাবেক আমলা, তাদেরকে আটক করা হয়েছিল। আমরা তখন তার নিন্দা জানিয়েছি। কোনো নাগরিককে এভাবে আটক করা যায় না। এখন দেখতে পাচ্ছি যে তারা ব্যক্তিগত উষ্মার কারণে তারা ওই সরকারকে যেভাবে কথা বলছে তার ভিতরে কোনো ফ্যাক্ট নাই, আপনার উষ্মা আছে। উষ্মা তো জাতীয় গণমাধ্যমকে আপনি ব্যবহার করে করতে পারবেন না। আপনার তো কোটি দর্শক রয়েছে, তাদেরকে আপনি কি করছেন? আমি বলবো যে আমাদের প্রত্যেকের উচিত প্রশ্নটি নিজেকে করা। আর আমার কাছে কিন্তু সাংবাদিক মানেই সাংবাদিক, এবং মাঠের সাংবাদিক আমার কাছে আরও বেশি সম্মানের। সে সিনিয়র কি জুনিয়র না আমি জানি না, আমাদের পচনটি ধরেছে কিন্তু মাথায়। রাষ্ট্রে যেরকম, মিডিয়াতেও সেরকম। আমরা একটু সমসাময়িক প্রসঙ্গে কথা বলতে চাই। আজকে আমাদের চ্যানেল 24-এ একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রচার হয়েছে। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত অভিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আকবর হোসেন, আপনার কাছে জানতে চাই, আমাদের রিপোর্টে যেটি দেখানো হয়েছে, একটা লম্বা কল লিস্ট পাওয়া গেছে যে এই মোজাফফর তিনি যোগাযোগ রাখতেন
1/11-এর সময় বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সাথে, এবং এই যে তার সঙ্গে কি আলাপ হতো, তিনি বনানীতে দীর্ঘদিন ছিলেন, বনানীতে তার কার শেল্টারে থাকলেন, ভারতে কার শেল্টারে তিনি ছিলেন, এই অনেকগুলো প্রশ্ন সামনে আছে। তো যেটি আলোচনার বিষয়, আপনার কাছে যেটি জানতে চাই, তাকে কোর্ট মার্শালে নেওয়া হবে এবং সেখানে তার বিচার হবে, সেটি কি শুধু কোর্ট মার্শালে সীমাবদ্ধ থাকলেই চলে এতদিনের ইতিহাস? কারণ তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে কিন্তু অনেকগুলো অজানা বিষয় জানার সুযোগ সামনে এসেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ৪৫ বছর ধরে এই লোক কিভাবে পলাতক ছিল, এটা একটা বিস্ময়কর ব্যাপার। এবং উনি যে ৪৫ বছর পুরোটাই দেশের বাইরে ছিলেন তা না, দেশের ভেতরে উনি ছিলেন, তার মানে দেশের ভিতরে ওনাকে কেউ না কেউ শেল্টার দিয়েছে। এবং যেটা আপনাদের রিপোর্টে বলা হচ্ছে যে সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে তার একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তো এই দুইটা ডট কানেক্ট করলে বোঝা যায় যে 1/11টা কেন হয়েছিল। এবং এই 1/11টা হয়েছিল বেসিক্যালি জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য। এবং এই 1/11টা হয়েছিল উইথ দ্য হেল্প অফ আওয়ামী লীগ অ্যান্ড উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়া। কারণ আপনার মনে থাকবে এই 1/11-এর পর শেখ হাসিনা যখন দেশের বাইরে যাচ্ছিলেন একটা সফরে, তিনি বলেছিলেন তখন বিমানবন্দরে দাঁড়িয়ে যে এই সরকার যত কাজ করবে তার সব কিছুর বৈধতা আমরা ক্ষমতা আসলে দিয়ে দিব। উনি এয়ারপোর্টে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন। সুতরাং বুঝতেই পারেন, এখন আপনি যদি ডটসগুলো কানেক্ট করেন, এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড বিষয় হচ্ছে, ভারত যে বাংলাদেশ থেকে যারা খুন করে পালিয়ে যায় তাদেরকে আশ্রয় দেয়, অপরাধ করে পালিয়ে যায় তাদেরকে আশ্রয় দেয়, এটা হচ্ছে তার আরেকটা নমুনা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা তো সবাই জানে, এটা আমরা এখন জানলাম। এবং এই যে ধরেন বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করে পিকি হালদারের মতো যারা চলে গেছে তাদেরকেও আশ্রয় দিয়েছে। সুতরাং আমাদের একটা বিগ নেইবার, যাদের সঙ্গে আমরা চাচ্ছি যে অনেক ভালো সম্পর্ক আমাদের থাকবে এবং তাদের সঙ্গে একটা নর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এই দেশের মানুষও চায়, বাংলাদেশের বর্তমান সরকারও চাচ্ছে। কিন্তু যখন এই ধরনের বিষয়গুলো প্রকাশ পায় তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্নের জন্ম হয়। এবার আসি, এই আপনি যেটা প্রশ্নটা বললেন যে এটা কি শুধুই তাকে সামরিক আদালতে হস্তান্তর করার ব্যাপার কিনা। যেহেতু তিনি তৎকালীন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং তখন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। একটি হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি, আর একটা ছিল সামরিক আদালত, যেটা বিচারটা হলো। সেই সামরিক আদালতে কিছু সেনা কর্মকর্তাকে তখন বিচার করা হয়েছিল, কিন্তু 18 জনের। কিন্তু ওই যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছিল, এটা কিন্তু কখনোই আর আলোর মুখ দেখেনি। এবং এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ব্যাপারটা নিয়ে কিছুটা কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে। ধোঁয়াশা কেন রয়ে গেছে? কারণ এটাকে দেখানো হচ্ছে যে একদল সেনা কর্মকর্তার কাজ সেটা ছিল। ডেফিনেটলি তারা হয়তো এক্সিকিউশনে ছিল, কিন্তু এটার পলিটিক্যাল পার্টটা কী ছিল? কারণ আমরা জানি কোন প্রেক্ষাপটে বা কখন জিয়াউর রহমান হত্যাকাণ্ড হয়েছিল, 1981 সালের 30শে মে, তাই না? তো সুতরাং এই যে সেখানে কোনো পলিটিক্যাল লিঙ্ক ছিল কিনা এটাও কিন্তু যাচাই বাছাই করার প্রয়োজন আছে। কারণ আপনি জানেন যে এই টোটাল চেইনটা যদি আপনি দেখেন, যে যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল তখন বাংলাদেশের সেনাপ্রধান কে ছিলেন? জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান ছিলেন। তো এই এরশাদ কে ছিল? এই এরশাদ ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী। হ্যাঁ, এবং এই এরশাদের দল একদম ভারত দ্বারা পরিচালিত, বিভিন্ন সময় তার বহু উদাহরণ আমরা দেখেছি। সেটা কীরকম? আপনার মনে আছে যে এরশাদের ভাই জিএম কাদের, এখন যিনি জাতীয় পার্টির নেতৃত্ব দিচ্ছেন, তিনি 2024 সালে ইলেকশনের আগে ভারত সফর করে এসে বলেছিলেন না যে ভারতের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না সেখানে কি হয়েছে। মানে ওনারা হচ্ছেন ওই লেভেলের ভারতের অনুগত থেকে বাংলাদেশে পলিটিক্স করেন। এখন আপনি এই ডটসগুলোকে কানেক্ট করেন যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে কি কি জিনিস সম্পৃক্ত থাকতে পারে। এবং আপনি যদি হিস্ট্রির দিকে একটু ব্যাক করেন, এটা বিএনপির সিনিয়র নেতা, এক সময় বিএনপি সরকারের আইনমন্ত্রী ছিলেন, যিনি আবার এরশাদ সরকারের ভাইস প্রেসিডেন্টও ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি কিন্তু তার বইতে লিখেছিলেন যে জিয়াউর রহমান আশঙ্কা করতেন তিনি যে কোনো সময় অ্যাসাসিনেটেড হতে পারেন এবং ফ্রম বাই এ নেইবারিং কান্ট্রি, যে কোনো একটা প্রতিবেশী দেশ দ্বারা তিনি তাকে হত্যা করা হতে পারে। এই আশঙ্কাটা কিন্তু ওনার মনের মধ্যে ছিল, এটা ডকুমেন্টেড। এবং জিয়াউর রহমান, এই যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যে দলিলগুলো অবমুক্ত করা হয়, স্টেট ডিপার্টমেন্ট, ওরা তো প্রায় একটা সার্টেন টাইম পরে এগুলোকে অবমুক্ত করে, আপনি এগুলো ইন্টারনেটে সার্চ করলেও পাবেন। সেখানে দেখবেন যে জিয়াউর রহমান বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে
হ্যাঁ, এই যে আধিপত্যবাদ বিরোধী তার যে একটা অবস্থান এবং যে কোনো সময় বাংলাদেশ আক্রান্ত হতে পারে, এই আশঙ্কাটাও কিন্তু তিনি বিভিন্ন ডিপ্লোম্যাটদের কাছে বিভিন্ন সূত্রে এগুলো প্রকাশ করেছিলেন। সুতরাং আমি মনে করি এটা শুধুই সামরিক আদালতে বিচার কাজটা সম্পন্ন হয়ে যাবে, সেটা তো আমরা জানলাম। বাট এখন একটা সময় এসেছে এটার একটা মানে পূর্ণাঙ্গ যদি এটা তদন্ত কমিশন করা যেতে পারে, কমিশন গঠন করা যেতে পারে, যে এটার পলিটিক্যাল লিঙ্কটা কী ছিল। এটা কি শুধুই কয়েকজন আর্মি অফিসারের মনে হলো যে আজকে আমরা বেরিয়ে গিয়ে আমরা প্রেসিডেন্টকে মেরে ফেলবো, ব্যাপারটা কি এরকম? এরকম তো হওয়ার কথা না। তো সেই জন্য আমি বলছি, কারণ জিয়াউর রহমান তখন চট্টগ্রাম গিয়েছিলেন কেন? কারণ চট্টগ্রাম বিএনপির মধ্যে একটা কোন্দল চলছিল, সেই কোন্দলটা নিরসন করার জন্য গিয়েছিলেন। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আপনি এটাকে সামরিক আদালতে বিচার করে শেষও করে দিতে পারেন যে একজনকে পেলাম সর্বশেষ, যার বিচার হয়ে গেল, অথবা এই দেশের মানুষ দেখতে চায়, জানতে চায় যে আসলে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক মদদ ছিল কিনা বা সেটাকে কোনো ছক ছিল কিনা, এটা তারা জানতে চাইবে। আশরাফ কায়সার, একই প্রসঙ্গে যদি আপনার কাছে আসি, আকবর হোসেন বলছিলেন একটি স্বাধীন তদন্ত কমিশন করে জানা যেতে পারে যে রাজনৈতিক সংশ্লিষ্টতা সহ অন্যান্য আরও কি এর মেরুকরণ ছিল। এই স্বাধীন তদন্ত কমিশন কাদের দ্বারা হতে পারে? বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কিংবা সরকারের সাচিবিক কোনো ডিপার্টমেন্ট থাকতে পারে কিনা, এবং কি বিষয়গুলো উদ্ধার করা জরুরি? একটি তিনি বলেছেন রাজনৈতিক সংশ্লিষ্টতা, তিনি শুধু ভারতেই ছিলেন না, অন্যান্য আরও দেশে ছিলেন, সেখানে কারা তাকে শেল্টার দিয়েছে, এবং দীর্ঘদিন এই বাংলাদেশে যে তিনি অবস্থান করলেন মাসুদউদ্দিন ছাড়া কারা তাকে সহযোগিতা করেছে? বহু বছর আগে আমি বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড বলে একটি বই লিখেছিলাম, এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ড সেখানে একটি পর্ব ছিল। সেই পর্বের জন্য আমি অনেকের সাথে তখন যোগাযোগ করেছিলাম। আপনি জানেন যে রাজনৈতিক পরিস্থিতি তখন বিএনপির অনুকূলে ছিল না, কাজে একটু হাঁস অবস্থায় অনেকে আমার সাথে কথা বলেছিলেন। তার মধ্যে একজন চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন, জিয়াউদ্দিন চৌধুরী, তার সাথে আমার মাসখানেক আগে আবার ওয়াশিংটন ডিসিতে দেখা হয়েছে। তিনি নিজেও একটি বই লিখেছেন জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে। আমার সাথে উনি বলেছেন যে ওই সময় তড়িঘড়ি করে যে বিচারটা করা হলো সেটি আমার ওনার মতে প্রশ্ন রয়ে গেছে। সেটি দেখুন, যখনই কোনো সামরিক বাহিনীতে কু হয় অথবা সামরিক সদস্যরা কোনো রাজনৈতিক নেতাকে খুন করেন, এটি সামরিক ট্রায়ালে বিচার হবে বলে সামরিক বাহিনী বলতে চায়। কিন্তু উনি তো বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, উনি তো নাগরিকদের জানার অধিকার আছে তাদের রাষ্ট্রপতিকে কে খুন করলো। শুধু কি বিপদগামী সামরিক বাহিনীর সদস্যরা খুন করে ফেলতে পারে? তার রাজনৈতিক যোগাযোগটি কী ছিল? আপনি একটা জিনিস খেয়াল করেন যে ওই সময় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে প্রথম সংবাদ পরিবেশন করে আকাশবাণী। বিডিআরে যে হত্যাযজ্ঞ হয়েছে, জেনারেল শাকিল মারা যাওয়ার কয়েক মিনিট পরে কিংবা আগে এনডিটিভি ব্রেকিং নিউজ দিয়েছিল, আমি নিজে দেখেছি। বাংলাদেশের একজন নারী সাংবাদিক পৃথিবীর ইতিহাসে প্রথম মিউটিনি লাইভ করেছিলেন। মিউটিনি লাইভের কোনো রেকর্ড আমার মনে আর কোথাও নাই। তিনি কি করে জেনেছিলেন বিডিআরের ব্যাপারটি? তিনি কি করে বলেছিলেন এলাকাবাসীকে চাল ডাল চিরামুড়ি নিয়ে বিডিআরদের পক্ষে দাঁড়াতে, সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে? ওই নারী সাংবাদিক এখনও চলাচল করেন এই শহরে। আমি বলতে চাচ্ছি, ওসি কুদ্দুস বলে একজন লোক ছিলেন যিনি পরে বিজিএমের প্রেসিডেন্ট হয়েছিলেন। উনি সেই থানার ওসি ছিলেন যেখানে মঞ্জুরকে মারা হয়েছিল। মঞ্জুরকে কারা মারল তড়িঘড়ি করে? এখন আপনি যদি এতগুলো জিনিস মানে চিন্তা করেন, তাহলে কোনোভাবেই এই যাকে আটক করা হয়েছে উনি কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি, উনি ফাঁসির আসামি, অভিযুক্ত, পালিয়ে বেড়াচ্ছিলেন। আপনি চাইলে কালকেই তাকে তার ট্রায়াল অনুযায়ী বিচার করে ফেলতে পারেন। আপনি চাইলে এই পুরো বিষয়টিকে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন করে, এবং অবশ্যই সামরিক বাহিনীর বাইরের লোকজনকেও রাখতে হবে, কারণ এটা শুধু সামরিক বাহিনীর ঘটনা না। আমি বরঞ্চ মনে করি এই ধরনের ঘটনার যে রাজনৈতিক নেটওয়ার্ক, আপনি মানে আইনের ভাষায় বলে ঘটনার বেনিফিট কে পেয়েছে? বেনিফিট পেয়েছে জেনারেল এরশাদ। জেনারেল এরশাদ কে? পাকিস্তান ফেরত আর্মি অফিসার। পরবর্তীতে রাজনৈতিক যোগাযোগে উনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ, ইন্ডিয়ার ঘনিষ্ঠ। জিয়াউর রহমান বাংলাদেশে ক্ষমতায় আসার পরে ময়মনসিংহ বর্ডারে ভারত কাদেরকে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছিল? কাদের সিদ্দিকী। কাজেই এই যে ভারত যে বাংলাদেশের স্বাধীন স্বকীয় অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ করে, এটি যদি আমাদের নাগরিকরা জানতে না পারে, তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসটি ঠিক করে লেখা হবে না। আরেকটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে ভারতের একটা দল আছে,
এবং গত 15 বছরে আমরা দেখলাম ওই দলের বাইরে আরেকটা দ্বিতীয় দল দাঁড় করালো এবং তাদের যে বয়ান তৈরিকারীরা তারা বলতে শুরু করলো যে বিএনপি জামাত এগুলো তো কিছু না, হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের বিরোধী দল, যেটি জিএম কাদের। এই যে বিরোধী দল কিন্তু তারা ছিল 15 বছর, তার মানে দেখেন তাদের একটি সাজানো রূপকল্প তারা বাংলাদেশে 15 বছর পরিচালিত করতে পেরেছে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড আপনাকে গভীরভাবে দেখতে হবে, এটি বিপদগামী সামরিক সদস্যের কাজ না। জেনারেল মঞ্জুর মুক্তিযোদ্ধা অফিসার ছিলেন। আপনি স্বাধীনতার পর থেকে পরবর্তী প্রায় 15 বছর বাংলাদেশ সেনাবাহিনী অস্থির হয়ে গেছিল মুক্তিযোদ্ধা অফিসারদের মানে অ্যাডভেঞ্চার, মুক্তিযোদ্ধা অফিসারদের অ্যাম্বিশন এবং পাল্টা এগুলোর ভেতর দিয়ে। সেই সুযোগে পাকিস্তান ফেরত অমুক্তিযোদ্ধা অফিসাররা জায়গা করে নিল। আপনি পুরো মানে পটভূমিটাকে সুন্দর করে বিশ্লেষণ করতে পারবেন। এবং মাসুদউদ্দিন চৌধুরী থেকে শুরু করে 45 বছর আকবর যেমনটি বলছিলেন, আর কার সাথে ওনার যোগাযোগ ছিল, এবং ভারত শুধু না, তিনি অন্যান্য দেশেও গেছেন। কাজেই এই এতগুলো প্রশ্নের উত্তর যদি আমরা পেতে পারি, আমরা কেন তড়িঘড়ি করে তার বিচারটি করব? আমরা তার ভেতর দিয়ে রাজনৈতিক যোগাযোগটি বের করব। দেখুন এইখানে প্রিয়াঙ্কা গান্ধী পরশুদিন বলেছেন যে তার দাদি ষড়যন্ত্র করে পাকিস্তান ভাগ করেছে। এটি এই জন্য বলছি যে প্রিয়াঙ্কা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে আরেকটু সামনে এগোতে চাচ্ছেন, যেমন নরেন্দ্র মোদী বাংলাদেশকে ব্যবহার করেন ভারতের রাজনীতিতে বিজেপির আরেকটু এগিয়ে যাওয়া নিয়ে। কাজেই আমাদের রাজনীতিতে ভারতের ভূমিকা, সেটি প্রকাশ্যে সেটি অপ্রকাশ্যে কোন জায়গায়, 71 সালে কি, তারপরে কি, 75-এ কি, তারপরে কি। আপনি যখন 111-এর কথা বলছিলেন, আপনি খেয়াল করবেন যে প্রণব মুখার্জির ভূমিকা কি ছিল। শেখ হাসিনা বিমানবন্দরে যেমনটি বলেছিলেন যে আমরা কোনো ব্যবস্থা নিব না এদের বিরুদ্ধে, প্রণব মুখার্জি জেনারেল মঈনকে কি বললেন, কেন ওই নির্বাচনে, আপনি 2008-এর নির্বাচন কতটা গলতপূর্ণ হয়েছে, অচিন্তনীয়। আমরা তখন মাত্র 2 বছরের সামরিক শাসন থেকে বেরোচ্ছি, সেটি কিন্তু সবচেয়ে ভালো নির্বাচন ধরা হয়, কিন্তু আপনি ত্রুটিপূর্ণ নির্বাচনের তালিকায় সেটিকে রাখেন, প্রশ্ন করেন 100%-এর উপরে ভোট হয়েছে কোনো কোনো জায়গায়, সেক্ষেত্রে ত্রুটিপূর্ণ নির্বাচন না তো কি? ডিজিএফআই কিংবা সেনাবাহিনী কিংবা 111-এর যারা দায়মুক্তি চাচ্ছিলেন তাদের ভূমিকা কি ছিল? আমি যদি বলি যে একজন লোক আমাকে পরিষ্কার বলতে পেরেছিল বিএনপি 30টি সিট পাবে 2008 সালে, তাহলে সেটা আমার 3 দিন আগে বলেছেন, উনি একটি টিভি চ্যানেলও চালাতেন পরবর্তীতে। আকবর হোসেন আশরাফ কায়সার বলছিলেন যে মাসুদউদ্দিন চৌধুরীর কথা। মাসুদউদ্দিন চৌধুরী তিনি এখন ট্রাইব্যুনালে তিনি বিচারাধীন আছেন, এবং তার যে মোবাইল ফোনের ফরেনসিক করতে গিয়েই এই তার সঙ্গে যে এই মুজাফফরের যোগাযোগ সেটি উদ্ঘাটন করা হয় এবং পরবর্তীতে লম্বা একটা কল লিস্ট আনা হয়। তাহলে এই মাসুদউদ্দিন চৌধুরী তার স্বার্থটা কি? তিনি কেন তাকে ব্যাকআপ দিচ্ছিলেন বা শেল্টার দিচ্ছিলেন এই মুজাফফরকে? কি মনে হয় আপনার? মাসুদউদ্দিন চৌধুরী একজন বিশ্বস্ত সেনা কর্মকর্তা ছিলেন 111-এর সরকারের, সেই সরকারেরই বা কি স্বার্থ ছিল? হ্যাঁ, দেখুন মাসুদউদ্দিন চৌধুরী তো বিশ্বস্ত সেনা কর্মকর্তা ছিলেন না 111-এর, ওনারা 111 তৈরি করার কারিগর ছিলেন আর কি। বিশ্বস্ত সেনা কর্মকর্তা বলতে 111-এর সরকারের কাছে বিশ্বস্ত ছিলেন, মানে ওনারাই মূলত 111 সরকারটা পরিচালনা করতেন। যেটা আপনার মনে আছে যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির নামে একটা কমিটি করা হয়েছিল, যেটার উনি প্রধান ছিলেন, গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় কমিটি। এবং আপনি যদি দেখেন সেই সময়টাকে যদি আপনি বিশ্লেষণ করেন, এবং এখানে এন্টায়ার এই 111টাকে টার্গেট করা হয়েছিল জিয়া ফ্যামিলিকে ধ্বংস করার জন্য করা হয়েছিল না? আপনি তারেক রহমানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো জোর করে, আরাফাত রহমানকেও পাঠিয়ে দেওয়া হলো, এবং তারেক রহমান এবং আরাফাত রহমানকে জিম্মি করে খালেদা জিয়াকে নির্বাচনে যেতে রাজি করানো হয়েছিল, তাই নয় কি? এটা তো ডকুমেন্টেড এভিডেন্স আছে এগুলো। এবং তৎকালীন মার্কিন দূতাবাসে বা বিভিন্ন জায়গায় কারা কী ধরনের কথাবার্তা বলেছেন, এগুলো তো মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সেগুলো যখন ওয়াশিংটনকে জানিয়েছেন, এগুলোর কেবলসগুলো কিন্তু এখনও আছে। এবং এই আপনি যদি ঘটনার পরম্পরা বিশ্লেষণ করেন, 111-এর পরপর যে সরকারটা আসলো সেটা কে আসলো? আওয়ামী লীগ সরকার আসলো। তাহলে এই 111-এর বেনিফিশিয়ারি কে হলো? আওয়ামী লীগ হলো। আমি তো 2008 সালের ইলেকশনে খালেদা জিয়ার সঙ্গে একাধিক জেলায় ওনার সমাবেশ কভার করতে আমি গিয়েছিলাম। আমি তখন বিবিসিতেই ছিলাম।
তো আমি দেখেছিলাম যে কি করে একজন মানুষ তার ব্যাক অফ আর মাইন্ড তার হচ্ছে ছেলেদের চিন্তা, তাদেরকে জিম্মি করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনি তাকে পাঠাচ্ছেন ইলেকশন ক্যাম্পেইন করার জন্য, যে আপনি নির্বাচন করেন। তাহলে আপনি দৃশ্যত সেটাকে যদিও বলে থাকেন যে নির্বাচন অনেক কিছু সুষ্ঠু হয়েছিল, কিন্তু আপনি তো সেই প্রার্থীর অস্তিত্ব রাখেন নাই। সে যে সুস্থ মস্তিষ্কে সে ঠান্ডা মাথায় চিন্তা করে সে পলিটিক্যাল ওয়াইজ ডিসিশন নিবে, তার তো সেটা ছিল না। তাকে ধরে বেঁধে নির্বাচনে পুশ করা হয়েছিল যে আপনাকে এটা যেতে হবে, নাহলে এর সাথে বড় মূল্য দিতে হবে। সেটাই তো ঘটেছিল 1/11-এ। এখন মাসুদ উদ্দিন চৌধুরীরা এই যে যাকে অ্যারেস্ট করা হয়েছে, মোজাফফর হোসেন, এদেরকে শেল্টার দিবেন এটা খুব জানা কথা। এই মাসুদ উদ্দিন চৌধুরী কে? সে তো রক্ষী বাহিনীতে ছিল এক সময়। সে তো রক্ষী বাহিনী যখন ডিজলভ করে দেওয়া হলো আফটার 15th of August 1975, তখন মাসুদউদ্দিন চৌধুরী তাকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হলো। তো মাসুদউদ্দিন চৌধুরীর কাছে এই ধরনের রোল, এটা তো মানে বিস্মিত হওয়ার কোনো কিছু হওয়ার কিছু নাই, অস্বাভাবিকও না। যে আমরা একটা বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি সমসাময়িক রাজনৈতিক নানা প্রসঙ্গে। আশরাফ কায়সার, আপনার কাছে যদি আসি, এই বাজেট অধিবেশন শেষ হয়ে গেল। শেষ অধিবেশনের শেষ দিনে যে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল সংবিধান সংশোধন কমিটি। বিরোধী দল শুরু থেকেই বলে আসছিল যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবার কথা, সেটি নেওয়া হয়নি। তারা সংবিধান সংশোধন নয়, সংস্কার চান। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে শুরু থেকেই বিএনপি সংবিধান সংশোধনের কথা বলেছে, সংস্কারের কথা নয়। সো আসলে শেষ পর্যন্ত এই সংবিধান সংস্কার বা সংশোধন কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনার মনে হয়? দেখুন, আমরা 8 মাস ব্যাপী আলোচনা পর্যালোচনা করে জুলাই সনদটি পেয়েছিলাম। কোনো সন্দেহ নেই সেখানে বিএনপির মতো বড় দলের নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু এই সংবিধানের যে কাঠামোগত পরিবর্তন করতে হবে, এই কথাটি তখন মোটামুটি সবাই বলেছিল। কেননা আমরা খুঁজতে চেষ্টা করছিলাম কোত্থেকে ফ্যাসিবাদের জন্ম হয়। শেখ হাসিনা আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে ফ্যাসিবাদ ধীরে ধীরে তৈরি হয়। কাজে আপনি যদি সরকার ব্যবস্থার, সংসদীয় ব্যবস্থার, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি জায়গায় আপনি হাত না দেন, এমনকি সংসদের কাঠামোগত সংস্কারের দিকে নজর না দেন, তাহলে আপনি কি করে আগামীতে স্বৈরাচারী আচরণ রুখবেন? আপনাকে একটা কথা বলি, অতীতে তো অনেকবার সংবিধান সংশোধন হয়েছে, তারপরে সেগুলো আদালতে চ্যালেঞ্জড হয়েছে, সেগুলো বাতিল হয়েছে। কাজে আপনি যদি এখন একটি সংশোধন কমিটি করেন, ভবিষ্যতে আপনার ঝুঁকি হচ্ছে যে কেউ যে কোনো সময় পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গিয়ে আদালতে গিয়ে সেটিকে বাতিল করতে পারেন। কিন্তু আপনি যদি কাঠামোগত সংস্কার করেন এবং সেটি যদি একটি সংস্কার পরিষদ হয়ে আপনি সেটি করেন, সেটির ভবিষ্যৎ, সেটির হয়তো কিছুটা রোবাস্ট। আমি বলছি না একেবারেই বুলেট প্রুফ, তা না। আমার মনে হয় যে এই জায়গাটিতে বিএনপিকে খুব দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে যে দেখুন, বিরোধী দল তাদের হাতে একটি অস্ত্র হিসাবে নিয়েছে এবং তারা বারবার বলছে আমরাই সংস্কারবাদী গোষ্ঠী। আর কিন্তু বিএনপিকে তার রূপরেখাটি বলতে হবে। বিএনপি প্রধান গতকালও বলেছেন যে প্রধানমন্ত্রী, যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে যতটুকু বলেছি বাস্তবায়ন করব। আর এগুলো কিন্তু বিএনপির 31 দফার মধ্যেই ছিল, বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যেও ছিল। কাজেই আপনি ভুলে যান জুলাই সনদ, আপনি ভুলে যান গণভোটে কী রায় হয়েছে, তাহলে আপনি যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি যে 31 দফায় বলেছেন, সেগুলোর ব্যাপারে আপনাকে বলতে হবে। দেখুন, 4 মাসের বেশি হয়ে গেল, আমরা কিন্তু অনেক প্রায় অপ্রয়োজনীয় অনেক কাজ করতে দেখেছি অনেক জায়গায়, বাংলাদেশ ব্যাংক, বিসিবি, কিন্তু আপনাকে প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। দেখুন, প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট আমাদেরকে অনেকভাবে হতাশ করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় মানে ঈর্ষণীয় দৃশ্যমান অগ্রগতি ছিল। ধরেন মানবাধিকার এর জায়গাটিতে, গুম কমিশনের ক্ষেত্রে, আপনার আদালতকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জায়গায় নিয়োগ প্রক্রিয়াতে যেন প্রশাসন বা সরকারের হস্তক্ষেপ না থাকে, এই জায়গাগুলো যখন আপনি অর্ডিন্যান্সকে আইনে পরিণত না করেন, তখন মনে হয় যে আপনি ভিন্ন পথে হাঁটছেন। আই ওয়ান্ট টু বি ভেরি রং অ্যাবাউট ইট, কিন্তু আমার মনে হয় যে বিএনপি যখন বলে যে এর চেয়ে বেটার আইন তারা করবে, এটা একটা পলিটিক্যাল রেটোরিক্সের মতো। আপনাকে টু দ্য পয়েন্ট বলতে হবে কোন জায়গায় এই অর্ডিন্যান্সটি দুর্বল, কোন জায়গায় আপনি এর সাথে যোগ করবেন কিংবা করবেন না। আমার মনে হয়েছে যে ওই সরকারের
যতটুকু অগ্রগতি ছিল সেটিকে রাখা উচিত ছিল। আপনি 3 মাস পর 6 মাস পর বলতেই পারতেন যে আমরা প্রয়োগে গিয়ে দেখলাম এই জায়গায় আরও কাজ করার সুযোগ রয়েছে। আপনাকে 17 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলটির নাম তো নির্যাতনের শিকার, নিষ্ঠুরতার শিকার বিএনপি। এবং যেই কথাগুলো আমরা বলছি এর প্রত্যেকটির অপপ্রয়োগ করে ফ্যাসিজম কায়েম হয়েছিল, যেখানে রাজনীতি শূন্য করা ছিল তাদের একটা লক্ষ্য। আপনি খেয়াল করবেন যে তারা কিন্তু তরুণদেরকে রাজনীতির মনস্ক হতে বলতো না, উল্টোটা বলতো। যেমন আমি মনে করি জুলাইয়ের একটা বড় অর্জন যে আমাদের তরুণরা প্রশ্ন করতে শিখেছে, রাজনীতি মনস্ক হয়েছে। কাজে আমরা যেন ভুলেও পেছন দিকে হাঁটতে চেষ্টা না করি। আরেকটা জিনিস হচ্ছে যে বিএনপির একটা না বলা সুর আমি টের পাই, সেটি হচ্ছে যে তারা মনে করেন শাসন করতে হলে ক্ষমতা লাগবে এবং দুর্বল শাসক হওয়া যাবে না। দেখুন এইখানে এই জিনিসগুলোর যদি আপনি বিকেন্দ্রীকরণ করেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি সত্যিই ছেড়ে দেন, নিয়োগ প্রক্রিয়াকে আপনি স্বয়ংসম্পূর্ণ করে ফেলেন, আপনার নির্দেশিত বা রাজনৈতিক মতাদর্শের লোকের বাইরে জনগণের কাছে গ্রহণযোগ্য মানুষ যদি আসে, সরকারটি দারুণভাবে শক্তিশালী হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে কত বড় ষড়যন্ত্রের প্রেক্ষাপটে বর্তমানে দেশ কিংবা সরকার পরিচালিত হচ্ছে। আপনি ওই জায়গাটিকে দাঁড়ালে আমার মনে হয়েছে যে একটি সমাধানে আসা খুব জরুরি। আকবর হোসেন, আপনি খেয়াল শুনেছেন কিনা, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বিরোধী দল তাদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে চায়। অন্যদিকে মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে জুলাইয়ের সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধাভোগী হচ্ছে বিএনপি। এখন এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করার ক্ষেত্রে কিংবা এই যেটি সংবিধান সংশোধন কমিটির কথা বলছে বিএনপি, সেটির বিপক্ষে আসলে এই দুটো অধিবেশন হয়ে গেল, বিরোধী দল হিসেবে জামায়াত কিংবা এনসিপি তারা আসলে কতটুকু শক্ত অবস্থান কিংবা জায়গা তৈরি করতে পেরেছে কিংবা বাধ্য করতে পেরেছে সরকারি দলকে যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করার ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকাটা কিভাবে মূল্যায়ন করবেন আপনি সংসদে? অন্তত আমি বিষয়টাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখি যে বিরোধী এটা সংবিধান সংস্কার হবে নাকি সংশোধন হবে, আমি ওই শব্দগত তর্কে আমি যেতে চাই না। আমি এজ এ সিটিজেন আমি চাই যে বাংলাদেশে কিছু মিনিংফুল চেঞ্জেস আসুক। সেই পরিবর্তনটা যদি আমরা সংস্কার বলে আনতে পারি আমার কোনো অসুবিধা নেই, বাট আমরা এটাকে যদি সংশোধন বলেও আনতে পারি তাতেও আমার কোনো আপত্তি নেই। এবং আমার ধারণা বিরোধী দল যেটা করছে তারা অপ্রয়োজনীয়ভাবে এই সংস্কার এবং সংশোধন এটা নিয়ে টানাহেঁচড়া করছে। এই শব্দগত টানাহেঁচড়া করার কোনো মানে নেই। আমরা এখানে কি দেখেছি যে 48টা ধারার বিষয়ে কথা হচ্ছে, যেগুলো সাংবিধানিকভাবে সংস্কারের কথা বলা হচ্ছে। তার মানে বাংলাদেশের মোটা দাগে সংবিধানের প্রায় 1/3। এখন যেহেতু পরিবর্তনটা অনেক ব্যাপক আকারের কথা বলা হচ্ছে, এটাকে হয়তো অনেকে বলতে পারেন এটা সংস্কার বলাটাই শ্রেয়, তাতেও আমার আপত্তি নেই। কিন্তু আমি দেখতে চাই যে মিনিংফুল পরিবর্তন। এবং সেক্ষেত্রে সরকার যে ট্রেজারি বেঞ্চ যে কমিটিটা গঠন করা হয়েছে পার্লামেন্টে, আমি মনে করি বিরোধী দলের সেই কমিটিতে যাওয়া উচিত ছিল। কারণ তারা তো এই যে নির্বাচন হয়েছে সংসদ নির্বাচনের প্রেক্ষাপটেই তো তারা এখানে সদস্য এসেছেন পার্লামেন্টে। সো তাদের সদস্যের বৈধতা তো ওই নির্বাচন, তাদের সদস্যের কিন্তু বৈধতা গণভোট না। সুতরাং তারা যদি এখানে সদস্য দিতেন, এখানে আলোচনা করতেন, ডিবেট হতেন, তাহলে আমার মনে হতো এটা বেটার হতো। আর এই যে 48টা ধারা যেগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি মনে করি যে এর অনেক কিছুই এগুলো বাস্তবায়নযোগ্য না। এগুলো চাইলেও এত সহজে বাস্তবায়ন করা যাবে না। এবং ওর কিছু কিছু জিনিস বাস্তবায়ন না করলেও এই মুহূর্তে আমাদের তেমন কোনো অসুবিধা হবে না। আমি মোটা দাগে সংস্কারটাকে দুই ভাগে দেখি, দুটো জায়গায়। এক হচ্ছে পরপর না, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা। এই দুইটা কাজ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, কারণ দেখুন আমরা তো ইলেকশনই করতে পারি নাই বছরের পর বছর, তাই না? তো তাহলে আমরা যদি ইলেকশনটা করতে পারি তাহলে অনেক কিছু জবাবদিহিতার মাধ্যমে একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে বাকি যে সংস্কারগুলোর কথা আমরা বলছি এগুলোর কারেকশন হবে, এটা আমার মত। আর এবার আসি বিএনপির প্রসঙ্গে। বিএনপি এখন সংস্কার না সংশোধন এটা নিয়ে তাদের এত টালবাহানার মানে কি? কারণ বিএনপি তো এগ্রি করেছে এই গণভোটে, যেটা জাতীয় নির্বাচনের সঙ্গে হলো। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন না 2-3টা জনসভায় যে আপনারা হ্যাঁ ভোট দিন। তো বিএনপির যদি সেই নৈতিক
কারেজটা থাকতো, সাহস থাকতো, তাহলে তখন তারা জনগণকে বলতো যে আপনারা না ভোট দিন, আমরা যেটাতে এগ্রি করেছি আমরা এগুলো আসলে আমরা বাস্তবায়ন করবো। তাহলে আপনারা তখন বলেননি কেন? বিএনপির কেউ কেউ বলার চেষ্টা করছে ইন্টারিম প্রতারণা করেছে। এটা কি এমন হয়েছিল যে আপনি ভোটের দিন গেলেন আর হঠাৎ করে বাক্স খুলে দেখলেন যে আরে আমার সামনে একটা গণভোটের ব্যালট পেপার দেওয়া হয়েছে, আমি তো জানতাম না? এটা কি তাই ছিল? এটা তো 4 মাস আগে ডিক্লেয়ার করা হয়েছিল এবং আপনাদের দলের প্রধান তো এটার প্রচারণা করেছেন। তাহলে আপনি আমাকে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন, আমি গণভোটের পক্ষে ছিলাম না। মানে আমি মনে করতাম যে এটা একটা দলিল আকারে হয়ে পার্লামেন্ট কাছে দিয়ে দিক, তারা এটাকে যতদূর বাস্তবায়ন করার করবে। কিন্তু আমার পছন্দ অপছন্দে কিছু এসে যায় না। এদেশে 68% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে এবং বিএনপি সেটা মেনেই সেটা করেছে। তো তাহলে এখন এটা নিয়ে তো টালবাহানা কেন? সুতরাং এগুলো হচ্ছে মোটা দাগের কথা, অপোজিশন এবং ট্রেজারি বেঞ্চের কথা। আমি মনে করি যে বিএনপির সামনে এটা একটা সুযোগ। দেখুন, আমরা যদি বাংলাদেশের হিস্ট্রিতে তাকিয়ে, জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তার কথা বললে আমাদের সামনে সবার আগে আসে কি? বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং হি ওয়াজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। এই দুটো জিনিস আমাদের সামনে আসে না? জি। খালেদা জিয়ার কথা বললে কি আসে? তার মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল এবং নারী শিক্ষার অগ্রপ্রতীক, এটা তো আসে না? সো তারেক রহমানের সামনে সুযোগ ছিল যে তারেক রহমান বাংলাদেশের সংস্কার এবং দুর্নীতির রাশ টেনে ধরেছেন, যাতে তারেক রহমানের নামটা আজ থেকে 30 বছর পরে যদি উচ্চারিত হয় তাহলে লোকে এটাই বলবে যে ওনার হাত ধরে সংস্কার হয়েছিল। এখন বিএনপি এটাকে যেভাবে ইন্টারপ্রেট করুক না কেন, আমি মনে করি এদেশের মানুষ হ্যাঁ বিএনপিকে 2/3 আসনে জয়ী করে ভোট দিয়েছে। এদেশের মানুষ চেয়েছে বিএনপি ক্ষমতা আসুক এবং এদেশের মানুষ একই সঙ্গে এটাও চেয়েছে যে পরিবর্তনটা বিএনপির হাত ধরেই আসুক, ভুল কিছু চায়নি। তাহলে এটা নিয়ে খুব বেশি টালবাহানা করাটা ঠিক হবে না। আমি মনে করি যে এখন আপনার যে আরেকটা প্রশ্ন ছিল যে বিরোধী দল এটাকে সরকারকে কতটা বাধ্য করতে পারবে, এই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার যে আমার ধারণা বিরোধী দল গভর্নমেন্টকে একেবারে বিয়ন্ড দ্য বাউন্ডারি পুশ করবে না, একেবারে এমন করবে না যে এই সংস্কার বাস্তবায়ন না করলে সরকারকে ঝালাপালা করে ফেলবো বা সরকারকে এমন একটা পজিশনে ফেলে দিব যে সরকার আর এগোতে পারবে না। না, বিরোধী দল এটা করবে না, কারণ বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার এবং বিরোধী দলের মধ্যে ব্রডার একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে বলে আমার মনে হয়। সুতরাং আমার ধারণা ব্যাপারটা ওভাবেই এগোবে। সব কাছে শেষ কথা দিয়ে যদি আপনাকে প্রশ্ন করে, আকবর হোসেন যেটি বলছিলেন যে সরকার এবং বিরোধী দল সেই রকম কোনো চরম সম্পর্কের মধ্যে দিয়ে তারা যাবে না। সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে আমরা সংসদের যে সংস্কৃতি ছিল, কাগজপত্র ছোড়াছড়ি, হাত পা ছোড়াছড়ি, ঘন ঘন ওয়াকআউট, সেটি তারা করেননি, বরং তারা এক যৌক্তিক অবস্থানে থেকে তাদের দাবি দেওয়া তুলে ধরার চেষ্টা করেছেন। আবার সংসদের বাইরের রাজপথে যে ধরনের সহিংস রাজনীতি হয়, সাংঘর্ষিক রাজনীতি হয়, সেটিও পরিহার করে তারা যে সমস্ত কর্মসূচি দিয়েছেন দাবি আদায়ে, সেখানে তারা শান্তিপূর্ণ থেকেছেন। এটিকে তিনি একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন। কেউ কেউ বলে থাকেন যে বিরোধী দল এক ধরনের কুসুম কুসুম বিরোধী দল হিসেবে আচরণ করছে, কিন্তু ডাক্তার শফিক বলছেন এটি একটি পরিবর্তন। কি বলবেন? আমি সিগনিফিকেন্টলি মনে করি এটি একটি পরিবর্তন। দেখুন, আমাদের 15 বছর 16 বছরের অভিজ্ঞতা ছিল। আজকে যারা পার্লামেন্টে আছেন তারা তো রাজনীতিতেই ছিলেন না, তারা ভোটেও অংশগ্রহণ করতে পারেননি এবং তাদের যারা কর্মী সমর্থক এবং তাদেরকে যারা ক্ষমতায় দেখতে চাইতেন তাদের কোনো সুযোগ ছিল না তাদেরকে ক্ষমতায় দেখতে পাওয়ার। ওই শূন্যতা থেকে আমাদের আজকের এই সংসদের অবস্থা এবং রাজনীতির অবস্থা দাঁড়িয়েছে। ইতিমধ্যে যেটি ঘটেছে, একটি দল এবং যত ধরনের অপরাধ করা সম্ভব, গুম খুন, বিরাজনীতিকরণ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা করে মাঠ থেকে পালিয়ে গেছেন। কাজেই আপনি যখন দূর থেকে রাজনীতির ইতিহাসটি দেখবেন, পরিষ্কার দেখতে পাবেন যে একটি প্রভাবশালী দল যারা 15 বছরে মানে অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, সাংবাদিকতায়, মিডিয়ায় তাদের শাখা প্রশাখা, দল দাস ইত্যাদি করে চেষ্টা করেছিল যে 50-60 বছর ক্ষমতায় থাকতে পারে কিনা, তাদেরকে তরুণরা হটিয়ে দিয়েছে, মানুষ হটিয়ে দিয়েছে। এখন আমরা যদি সেই পার্লামেন্টের চেহারাই দেখি এবং রাজপথে যদি সেই সহিংস আন্দোলনই দেখি, তাহলে তো রাজনীতির যে পরিবর্তনের কথা আমরা বলি সেটা তো ঘটল না। এটি একটি সিগনিফিক্যান্ট পরিবর্তন। আমি আকবরের সাথে একমত। আমার ধারণা বিরোধী দল এই সংশোধন কিংবা সংস্কারের ইস্যু নিয়ে একেবারে মাঠ গরম করে ফেলবে, রাজনীতিকে অস্থির করে ফেলবে, সেই জায়গায় তারা যাবে না। তবে তারা যেটি করবে, তারা এটিকে রাজনীতির ইস্যু হিসাবে দীর্ঘদিন লালিত পালিত রাখার চেষ্টা করবে, যদি বিএনপি বর্তমান অবস্থানে অটুট
অটল দাঁড়িয়ে থাকে। কাজেই তারা চেষ্টা করবে বলতে যে আমরা সংস্কারের প্রধানতম দল, কাজে এইবার আমরা হয়তো বিরোধী দল হয়েছে, আগামীতে আমাদেরকে ক্ষমতায় দিন। আমি মনে করি যে বিএনপির উচিত, দেখুন বিএনপির কোনো নেতা বলেন যে গণভোটে 68% রায় দিয়েছে, আবার আমাদের 2/3 মেজরিটি দিয়েছে। তারা যেই পার্টটি করেন যে মানুষ মূলত আমাদেরকে বলেছে আমাদের মতো করে শাসন করতে, কিন্তু মানুষ তো এমনও চাইতে পারে যে আপনি গণভোটের প্রত্যাশা বা প্রতিশ্রুতির চেয়েও বড় কিছু করেন, কারণ আপনাকে 2/3 দেওয়া হয়েছে। আপনি চাইলে সংবিধান সংস্কার করে আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান করতে পারেন, আপনি দুর্নীতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারেন, আপনি সুশাসনের মানে অদ্ভুত 5টি বছর তৈরি করতে পারেন, অবিস্মরণীয়। এইটিও তো সত্যি। তারা বারবার গণভোটের সাথে 2/3কে তুলনা করতে চাচ্ছেন। দেখুন, যারা একেবারে শূন্য থেকে রাজনীতির বৃত্ত থেকে ছিটকে পড়া দল হয়ে সেখান থেকে এসে 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে, তাদের কাছ থেকে কিন্তু আমরা মোর ম্যাচুরিটি আশা করি। কাজেই বিএনপির সুযোগ রয়েছে এই সংশোধন কিংবা সংস্কার তারা যেই নামেই ডাকুক, তারা যেন কাজটি করে। আমার কিন্তু শব্দ নিয়ে তেমন কোনো সমস্যা নেই। আপনার কি মনে হয় ভেতরে ভেতরে বর্তমান বিরোধী দল সরকারের সাথে একটি সখ্যতা রেখে চলছে, যেহেতু দীর্ঘ সময় তারা একসাথে জোটগত রাজনীতি করেছে? দেখুন, তারা একে অন্যকে চেনে। তারা প্রায় 20 বছর জোটগত রাজনীতি করেছে, তারা প্রায় 17 বছর ক্ষমতার বাইরে ছিল, নির্যাতনের শিকার হয়েছে। তাদের এক ধরনের রাজনৈতিক যোগাযোগ আছে বলে আমি ধারণা করি। তার চেয়ে বেশি আছে পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী এই যে সর্বশেষ যে 36 দিনের আন্দোলন, সেখানে তাদের নেতাকর্মীরা অংশ নিয়েছে, এনসিপির মতো তরুণ দলরা এসে তাদের সাথে যুক্ত হয়েছে। এই রাজনীতির পাঠটি আমাদেরকে নতুন করে পড়তে হবে। দেখুন, এটি আপনার যারা কুতর্ক করেন তারা বলতেই পারেন যে আগেও আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলেঝিলি সরকার করেছিল, এই ভোটটিও তাই হয়েছে, এই সরকারটিও তাই হয়েছে। এটি যারা নতুন রাজনীতি পড়তে চায় না, যারা পুরনো রাজনীতির দাসত্ব থেকে কথা বলতে চায়, তাদের মনে হতে পারে। কিন্তু ধরেন এই দলগুলোর তো আপনার মুক্ত পরিবেশে নির্বাচিত হয়ে সরকার গঠন করার যে সুযোগ পাওয়ার কথা ছিল, তারা কি কখনো সেইটার উত্তর দেয় যে 3টি নির্বাচনে কেন এই ঘটনা ঘটলো না? আমি একটা সম্প্রদায়কে দেখতে পাচ্ছি, তারা সাম্প্রতিক বিষয় নিয়ে প্রচণ্ডভাবে সমালোচনা করেন, ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টকে তুলোধুনো করেন, 15 বছরের কোনো বিষয়ে ওই চ্যাপ্টারটিকে তারা আটকে রাখেন, বইয়ের পাতা যেরকম আমরা আটকে রাখি। এবং তাদের মতলবটি হচ্ছে সরকারের সমালোচনা, হ্যাঁ, মতলবটি হচ্ছে এখান থেকে কোনোভাবে কি আমরা আরেকটি পরিচ্ছদ দ্বিতীয় তৈরি করতে পারি কিনা। জি আকবর হোসেন, আমরা যখন কথা বলছি আজকে ঐতিহাসিক 18 জুলাই, গত 2 বছর আগে 24 তারিখের 18 জুলাই, 1 তারিখ থেকে 36 জুলাই পর্যন্ত যত আন্দোলন হয়েছে এর মধ্যে সবচেয়ে সংঘর্ষ রক্তক্ষয়ী 18 এবং 19 জুলাই। এবং এই 18 জুলাইয়ে অন্তত 29 জনের প্রাণহানি হয় এবং এর মধ্যে রাজধানীর উত্তর আজমপুরে প্রাণ হারায় মীর মুগ্ধ, যেটি সবার হৃদয়কে ছুঁয়ে যায়। জুলাই যখন 2 বছর পার করছে, তখন ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসবে বলে এমন একটা আলোচনা তোলা হচ্ছে। এবং আপনি দেখবেন গতকালকে একটি জুলাইয়ের কার্টুন প্রকাশ করা হয়েছে। জুলাইয়ের মাধ্যমে যাবতীয় অপরাধ, দুর্নীতি, অনাচার ফিরে আনা হয়েছে বলে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনি এই মেরুকরণটাকে কিভাবে দেখেন? হাসিনা কি আসলে আসবে, নাকি এটি একটা আওয়াজ তুলে একটা মাঠ ভারী করার চেষ্টা চলছে, কিংবা বিএনপি এটিকে কিভাবে ডিল করবে? হ্যাঁ, শেখ হাসিনা যে নির্বাচন ছাড়া 16 বছর ক্ষমতায় ছিলেন, উনি তো শুধু বন্দুকের জোরে ক্ষমতায় ছিলেন না, তাই না? এখানে আরও কিছু ব্যাপার ছিল। উনি একটা সুবিধাবাদী অংশ তৈরি করেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মাধ্যমে, যাদেরকে বিভিন্ন বেনিফিটস দেওয়া হতো, ক্যাশ অ্যান্ড কাইন্ড। কাউকে প্লট দিতেন, কাউকে ফ্ল্যাট দিতেন, কাউকে বিদেশ সফর দিতেন, কাউকে কিছু পদপদবি, তাই না? তো একটা দল এত বছর তৈরি হলে তো একটা সুবিধাবাদী গ্রুপ থাকে। তো এখন আফটার 5th অগাস্ট এমন না যে নতুন করে একটা আওয়ামী লীগ গ্রুপের উদ্ভব হয়েছে, তা না। এই লোকগুলো তারাই যারা 5ই অগাস্টের আগেও বলেছিল যে বাংলাদেশে কিছু হচ্ছে না, শেখ হাসিনার বিকল্প নেই। তো যদি এই লোকগুলোর নতুন করে উদ্ভব হতো তাহলে আমি একটু চিন্তিত হতাম। কিন্তু এই লোকগুলো তারাই যারা আওয়ামী লীগ যাওয়ার পর বেকার হয়ে গেছে, যাদের আসলে সরকারি আনুকূল্য না পেলে তাদের জীবনে আর কিছুই নাই।
তাদের না খেয়ে মরার দশা। তো তারা তো এটা বলবেই, মানে যতক্ষণ পর্যন্ত সরকারি আনুকূল্য ছিল 16 বছর দে ওয়ার ফাইন। যে ওটা নাই এখন তাদের মাথা খারাপ। আমি বিষয়টাকে ওইভাবে দেখি, এটাকে আমি সেরকম গুরুত্ব দেই না। আমি এটাকে বলি অলওয়েজ যে ওয়াটার অন ডাকস ব্যাক, হাঁসের পিঠে পানি যেরকম পড়লে ঝাড়া দিয়ে ফেলে দেয় হাঁস, ব্যাপারটা ওইরকম। আর শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না বা তার কী হবে, এটা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু অলরেডি বলেছেন যে ওনার ফেরাটা কিন্তু তার উপরে নির্ভর করে না। ওনার ফেরাটা নির্ভর করে উনি যে ইন্ডিয়ার সুপারভিশনে আছেন সেখানে, এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়ালি অ্যাকনলেজ করেছেন। তাদের মন্ত্রীরা অফিসিয়ালি বলেছেন যে উনি আমাদের অতিথি, বলেছেন না, উনি আছেন, আমরা ওনার বিষয়টা দেখছি এবং বাংলাদেশ প্রত্যর্পণের চিঠি দিয়েছে, আমরা সেটা দেখছি। সো ইন্ডিয়ার দিক থেকে অফিসিয়ালি ওনাকে হ্যান্ড ওভার করতে হবে। ব্যাপারটা এরকম না যে ওনার মন চাইলো আর একটা টিকিট কেটে উনি প্লেনে উঠে চলে আসলেন, সেটাও পারবেন না, কারণ ওনার পাসপোর্ট নাই, ট্রাভেল ডকুমেন্ট নাই। সো এটা ইন্ডিয়ার সঙ্গে নেগোসিয়েশন ছাড়া এবং ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন ছাড়া ব্যাপারটা এত সহজ না যে উনি আসবেন কি আসবেন না, ফিরবেন কি ফিরবেন না। ওই আলাপ আরও বহু পরে, সেটা যখন ডিসেম্বর আসবে তখন দেখা যাবে। আর জুলাইয়ের এই সময়টার কথা বলছেন যে পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল সে সময়, আমরা যদি একটু রিক্যাপ করি, একটু পেছন দিকে ফিরে তাকাই, সেটা দেখাবে। আমি একটা ঘটনা বলি জাস্ট, এই 18 তারিখের পরেই কিন্তু ব্যাপক ধরপাকড় শুরু হলো না, এবং ওই দিন ইন্টারনেট শাটডাউন করলো। আমি তখন যেহেতু রিপোর্টার ছিলাম, আমি যাত্রাবাড়ি থানায় গিয়েছিলাম। তো যাত্রাবাড়ি তো ওয়ান অফ দ্য হটস্পটস ছিল না আন্দোলনের, প্রচুর সেখানে লোকজন মারা গেছে, বিশেষ করে মাদ্রাসার প্রচুর ছেলেরা মারা গেছে সেখানে। তো আমি যাত্রাবাড়ি থানার সামনে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি ওখানে গিয়ে দেখি অন্তত 1 থেকে 150 নারী সেখানে থানার বাইরে দাঁড়ানো, তাদেরকে ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এপিসি নানা ধরনের ট্যাঙ্ক দিয়ে বা অনেক কিছু দিয়ে ঘেরা। কারণ কি, তাদের সবার ছেলেকে ধরে নিয়ে আসছে, সবার ছেলেকে ধরে নিয়ে আসছে। তা আমি পরিচয় দিতে গেলাম যে যার গার্ড ছিল, যে আমি একটু থানায় যাব, একটু কথা বলবো ওসির সঙ্গে বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, যে এই ম্যাস অ্যারেস্ট গণগ্রেফতারটা কেন হচ্ছে বা যাদেরকে আনা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগটা কী। তখন আমাকে বলা হলো যে এইসব সাংবাদিকের খাওয়া নাই। দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। এটাকার একজন পুলিশের মানে লো র্যাঙ্কিং অফিসার, যে কোনো সাংবাদিকের কোনো খাওয়া নাই, হ্যাঁ, এবং বলা হয়েছে যেই আসুক কাউরেই একেবারে ভৈরা দিবে, এরকম একটা ব্যাপার। আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, অন এয়ারে আমাকে এটা, কিন্তু মানে দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন আই ফেসড। আমার নিজেরও দেখার সুযোগ হয়েছে। তো আমরা তো সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি, তো এটা তো অনেকের ভালো লাগছে না। যারা ওই যে সাংবাদিকের খাওয়া নাই, এখন তো তারা নিজেরা খেতে পারছে না, ক্ষমতার সুবিধাভোগী হয়ে পদ পদবি হারিয়ে ফেলেছে, ব্যবসা হারিয়ে ফেলেছে, চাকরি নাই। সুতরাং তাদের এটা নিয়ে গাত্রদাহ হওয়ার যথেষ্ট কারণ আছে। জি, আমার নিজেরও দেখার সুযোগ হয়েছে যাত্রাবাড়িতে। এক পর্যায়ে যখন কয়েকটা টিম পুলিশের, র্যাবের, বিজিবির দফায় দফায় তারা সব টিম গুলি অ্যাপ্লাই করে তাদের যখন ইমিউনেশন শেষ হয়ে যাচ্ছে, কোনোভাবেই ছাত্র জনতাকে থামানো যাচ্ছে না, সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন ডিসি হারুন। আমি একেবারে সামনে থেকে দেখছি, এবং ডিসি হারুন এক পর্যায়ে তিনি মানে এক রকমের অসহায়ত্বর বরণ করে তিনি ফিরে গেলেন, এবং পরবর্তীতে ছাত্র জনতা আরও এগিয়ে এলো, এবং ওই দিনই চ্যানেল 24 15 মিনিটের জন্য শাটডাউন করে দেওয়া হয়েছিল। আমি স্পট থেকে লাইভের জন্য রেডি আছি, আমাকে বলা হলো যে তুমি রেস্ট নাও, আমাদের চ্যানেল ব্ল্যাকআউট বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এনটিভি সহ আরও কয়েকটা টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা 2-3 মিনিট হাতে আছে। বিএনপি যখন সরকার গঠন করলো, আওয়ামী লীগের দ্বারা ভীষণভাবে নির্যাতিত একটি দল বিএনপি। তো প্রথম দিকে সরকার গঠনের পর মনে হচ্ছিল যে বিএনপি আওয়ামী লীগের প্রতি একটি নমনীয়তা দেখাচ্ছে, কিন্তু এখন স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবেই বলেছেন যে আওয়ামী লীগের কবর হয়েছে দিল্লিতে। এখনকার বিএনপির স্ট্যান্ডটাকে আপনি কিভাবে দেখেন, কেন এই স্ট্যান্ড? আমি যেটি দেখতে পাচ্ছি যে বিএনপিকে ঠিক প্রতিহিংসামূলক অবস্থায় আমি দেখছি না, কিন্তু বিএনপিকে যেটি দেখছি তথ্যভিত্তিক এবং মানুষের যে প্রত্যাশা এবং অপরাধের যে ধরন এবং মাত্রা, সেই অনুযায়ী তারা কথা বলছেন। তারা এটিকে ঠিক রাজনীতির মাঠ গরমের বিষয় অথবা দল হিসাবে আরও নিজেদেরকে প্রসারিত করার সুযোগ এইভাবে দেখছে না। বিএনপি সত্যিই মানুষের যে প্রত্যাশা যে তাদের বিচার হবে অপরাধগুলোর, সেই পথে হাঁটতে চাচ্ছেন, এবং তারা আইনের ভাষায় কথা বলছেন। এবং শেখ হাসিনা যখন বারবার হুঙ্কার দিচ্ছেন ফিরে আসবেন, তালিকা করছেন, ওই বিএনপি কিন্তু তাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। আরেকটা জিনিস আপনাকে আমি বলি,
শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের অবজেক্টিভ হচ্ছে রেলেভেন্ট থাকা প্রতিদিন, এবং আমাদের উচিত হবে তাকে ইররেলেভেন্ট রাখা। কেননা উনিও ওই সিনিয়র সাংবাদিকদের মতোই, তার অনুগত সিনিয়র সাংবাদিকদের মতোই উনিও এখন বেকার, উনিও মানে ক্ষমতা থেকে বিচ্যুত। উনিও তার যে এই যে $236 বিলিয়ন 15 বছরে লুটপাট করা লোকগুলোর অর্থবিত্তের হিসাব নিকাশও কে কোথায় পেয়েছে আমি জানি না। তারও প্রায় হাজারখানেক লোক কলকাতায় অবস্থান করছেন। আপনি ভাবতে পারেন যে একটি দেশে 15 বছর থাকা লোকগুলো তারা সবাই সীমান্ত অতিক্রম করে বসে আছে বিভিন্ন মেস অথবা কিন্তু আয়েশি বাড়িগুলোতে। কাজে আমি বলতে পারছি যে বিএনপি সঠিক পথেই হাঁটছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের শেষ করতে হচ্ছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যত কিছু দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরকম টেলিভিশন টকশোর প্ল্যাটফর্মে, ব্যুরোক্রেসিতে এবং পুলিশে, এরা সবাই সুবিধাভোগী অংশ। আপনি মানে কেউ প্লটে পেয়েছে, কেউ তার চাকরিটি পেয়েছে, কেউ বিদেশি মিশনে কানাডাতে কোনো একজন নেত্রীর বরাত দিয়ে চাকরি পেয়েছে, তিনি বেকার হয়েছেন। আবার দেখেন জুলাই ব্যবহার করে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, যে জুলাইয়ে তারা ভিকটিম বলে। কাজেই তারা কিন্তু একটা মানে বসে থাকা অংশ, যারা অতীতে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া এবং তারা প্রচলিত পেশাগত পথে না হাঁটা মানুষ। কাজেই এটি একটি উস্কানিমূলক, এটি একটি মানে সফট ন্যারেটিভ, দক্ষ প্রোপাগান্ডা। আমাদেরকে তার পাল্টাটি নিয়ে ভাবতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। দেখা হবে পরে শুক্রবার রাত 11:30টায়।